সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতালের অফিস সহায়ক পদে 21শে আগস্ট 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এর সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40। তো আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির নতুন ব্যাচ শুরু হবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমে ইংলিশ দিয়ে শুরু হবে। প্রথম প্রশ্ন বলছে কারেক্ট দ্য মিস্টেকস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই সেন্টেন্সে কিছু ভুল আছে, সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, তো প্রথমে বলছে নো সুনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচড টু দ্য স্কুল দেন হি ডিসকভার্ড দ্যাট neither the teachers nor the students was aware about the changes that has been made in the examination schedule. এখানে ওনারা যেটা বলছে যে no sooner had দিয়ে বাক্য যুক্ত করেছে, তারপরে সাবজেক্ট দ্য প্রিন্সিপাল বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রিচড বসেছে টু দ্য স্কুল, তারপরে নো সুনারের পরে দেন হয়, সেটা ঠিক আছে। তারপরে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হবে ডিসকভার্ড, সেটাও ঠিক আছে। দ্যাট নেইদার দ্য টিচার্স নর স্টুডেন্টস, আচ্ছা নেইদার নর দ্বারা যুক্ত এখানে টিচার্স এবং স্টুডেন্টস, মানে দুইটাই আপনার প্লুরাল ফর্মে আছে। তো আমরা এখানে ওয়াজের বদলে ওয়ার বসাবো। অ্যাওয়ারের পরে অফ হবে সচেতনতা বোঝাতে। দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন মেড, এটা আমরা না দিয়ে হ্যাড বিন মেড দেব, কারণ এটা পাস্ট টেন্সে আছে। ইন দ্য এক্সামিনেশন স্কেডিউল, এই আর কি ঠিক করা। আচ্ছা, এটার বাংলা অর্থ হচ্ছে যে প্রিন্সিপাল স্যার মানে স্কুলে যেতে না যেতেই বুঝতে পারলো যে পরীক্ষার যে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল সেটা সম্পর্কে কেউই অবগত না। 2 নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। প্রথমটা ছিল ডেসপাইট বিং রিপিটেডলি ওয়ার্নড দ্য বয় কন্টিনিউড টু বিহেভ কেয়ারলেসলি, মানে ছেলেটাকে বারবার সতর্ক করার পরেও বা সতর্ক করার সত্ত্বেও সে হচ্ছে খারাপ আচরণ কন্টিনিউ করছে আর কি। তো এটা হবে দো হি ওয়াজ রিপিটেডলি ওয়ার্নড দ্য বয় কন্টিনিউড টু বিহেভ কেয়ারলেসলি। আচ্ছা, তারপর এটা ছিল অলদো শি ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড শি কন্টিনিউড ওয়ার্কিং আনটিল শি হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, মানে সে যদিও খুবই ক্লান্ত ছিল তারপরেও সে তার অ্যাসাইনমেন্ট শেষ করা পর্যন্ত কাজটা কন্টিনিউ করবে আর কি। Despite being extremely tired, she continued working until she completed the assignment. এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার টাইপস। এখানে একটা সেন্টেন্স দিয়েছে আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি লেফট দ্য মিটিং বিফোর দ্য চেয়ারম্যান হ্যাড ফিনিশড স্পিকিং। এই বাক্যটার ভিতরে কি কি ক্লজ আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে আসি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়াই হি লেফট দ্য মিটিং, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এরপরে আছে বিফোর দ্য চেয়ারম্যান হ্যাড ফিনিশড স্পিকিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বাট অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এটা হচ্ছে মানে কখন সে রুম থেকে চলে গেল, বিফোর দ্য চেয়ারম্যান হ্যাড ফিনিশড স্পিকিং, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ বাট অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর এটা ছিল দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে হচ্ছে দ্য ম্যান টোল্ড, এটা প্রিন্সিপাল ক্লজ। হু লিভস নেক্সট ডোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, মানে দ্য ম্যানকে বোঝাচ্ছে। আর দ্যাট হি হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নাউন ক্লজ।
এরপরে 4 নম্বরে আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। 1 নম্বর আছে সে এমনভাবে কথা বলছিল যেন সে নিজেই সবকিছু দেখেছিল। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড সিন এভরিথিং হিমসেলফ। তিনি ডায়রিয়া রোগে মারা গিয়েছেন। হি ডাইড অফ ডায়রিয়া। 5 বলছে চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে একটা প্যারাগ্রাফ ন্যারেশন ছিল। প্যারাগ্রাফ ন্যারেশনটাতে বলছে যে Karim said to his friend, "Why did you tell me yesterday that you had never met the man is now claiming that you promised to help him?" এখানে হবে Karim said to বদলে asked his friend, why হবে why he had told him the previous day that he had never met the man who has then claiming that he had promised to help him. এরপরে ছিল হচ্ছে গণিত। তো প্রথম প্রশ্ন বলছে যে চাকরির পরীক্ষার জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হতে হবে। তিনি মতিঝিল থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 20 মিনিট বিলম্বে পৌঁছালেন। যদি 15 কিলোমিটার বেগে যেতেন তবে নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই কলেজে পৌঁছাতেন। তাহলে মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব কত? আচ্ছা, আমরা ধরে নিলাম যে এই মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব হচ্ছে x কিলোমিটার। এখন দেখেন সে যখন 10 কিলোমিটার বেগে যাচ্ছিল তখন তার 20 মিনিট লেট হচ্ছিল, আর যখন সে 15 কিলোমিটার বেগে যাচ্ছিল তখন তার 15 মিনিট আগে চলে যাচ্ছিল, না 10 মিনিট আগে চলে যাচ্ছিল। অর্থাৎ তার এই 20 আর 10 মানে 30 মিনিটের সময়ের ব্যবধান হচ্ছিল। 30 মিনিট মানে আধা ঘন্টা। তো যদি সে 10 কিলোমিটার বেগে সাইকেল চালায় তাহলে তার সময় লাগবে x/10, আর যদি আপনার 15 কিলোমিটার বেগে সাইকেল চালায় তাহলে সময় লাগবে x/15। এর মাঝখানে ব্যবধানটা হচ্ছে আধা ঘন্টা। তাহলে উভয় পক্ষে আমরা যদি 30 দিয়ে গুণ করে দিই তাহলে 3x - 2x = 15, তার মানে x এর মানটা হবে 15। তার মানে মতিঝিল থেকে কলেজের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। 7 নম্বর প্রশ্ন বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 24.5 বর্গমিটার বেশি। উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো এখানে আমরা হচ্ছে মনে করি বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে a সেন্টিমিটার, তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণ হবে √2a = হচ্ছে আপনার 13। তাহলে শুধু 2a² হবে উভয় পাশে বর্গ করে দিলে 13 * 169। তাহলে a² = 84.5। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তাহলে 84.5, কারণ আমরা জানি এক বাহুর উপর স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখন এটা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম a, প্রস্থ ধরলাম হচ্ছে b। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার ab। এইটা হচ্ছে ওই 84.5 থেকে 24.5 কম, অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন প্রশ্ন মতে এটারও কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে a² + b² = 13। তাহলে a² + b² এর মানটা হবে 169। আমাদের বের করতে হবে পরিসীমা, মানে 2a + b এর মান। তো আমরা সূত্র জানি যে a + b² - 2ab = a² + b² হয়। তো সেটাই বসায় দিলাম এখানে, 169 এর পাশে থাকলো। তো a + b² - 2 * ab এর মান 60। তাহলে a + b² এর মানটা হবে 169 এর সাথে 120 যোগ করলে 289। তাহলে a + b 289 কে রুট করব, a + b এর মানটা 17। এখন পরিসীমা মানে 2a + b, তাহলে 17 × 2 = 34। এটাই জানতে চেয়েছে। আচ্ছা, এরপরে একটা উৎপাদক ছিল যে x⁴ y² - z², y⁴ z² - x² আর z⁴ x² - y²। এটা উৎপাদক করতে হবে। তো এইটা আমরা আগে প্রথমে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমাদের এটার কাজটা হবে যে একটা অংশ ঠিক রেখে বাকি যে দুইটা অংশ আছে সেগুলো আমরা যোগ করে দেব, গুণ করে দেব।
যেমন আমরা এখানে x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস z স্কয়ারটাকে ঠিক রেখে এইগুলো গুণ করে দেব, অর্থাৎ y টু দি পাওয়ার 4 z স্কয়ার y টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস y স্কয়ার z টু দি পাওয়ার 4। এখন আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে যে y স্কয়ার মাইনাস z স্কয়ারের যাতে কমন যায় সেইভাবে পরের দুইটাকে সাজানো। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে y টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস y স্কয়ার z টু দি পাওয়ার 4 এটা একসাথে লিখব, আর মাইনাস y টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস x স্কয়ার z টু দি পাওয়ার 4 এটা একসাথে লিখব। লেখার পরে এখান থেকে আমরা হচ্ছে y স্কয়ার যদি কমন নিই y স্কয়ার z স্কয়ার তাহলে থাকবে হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার। এখান থেকে যদি x স্কয়ার কমন নিই তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 থাকবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই y টু দি পাওয়ার 4 আর z টু দি পাওয়ার 4 এর সূত্রটা লিখব। তাহলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার y স্কয়ার মাইনাস z স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 এর সূত্র হবে হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন এই তিনটার মধ্যে আমাদের y স্কয়ার মাইনাস z স্কয়ার আসলো, তাহলে y স্কয়ার মাইনাস z স্কয়ার সামনে কমন নিলে এখানে থাকবে x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ারের সাথে y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন আবার আমরা এই দুইটা গুণ করে দেব, যেটা আমাদের এখানে বাকি আছে সেটা গুণ করে দিলে আমাদের হবে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার z স্কয়ার। এখন আমাদের এখান থেকে y স্কয়ার z স্কয়ার যেহেতু কমন নেওয়া হয়ে গেছে, এখানে আমাদের আর হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার এরকম ধরনের বা z স্কয়ার মাইনাস x স্কয়ার কমন নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে এইটাকে আমরা যদি সাজায় লিখি, বা এখানে যে y স্কয়ার z স্কয়ার আর x স্কয়ার y স্কয়ার এটা একপাশে লিখলাম, মাইনাস x স্কয়ার z স্কয়ার আর x টু দি পাওয়ার 4 একপাশে লিখলাম। লেখার পরে এখান থেকে আপনি যদি y স্কয়ার কমন নেন তাহলে z স্কয়ার মাইনাস x স্কয়ার, এখান থেকে যদি x স্কয়ার কমন নেন তাহলে z স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই দুইটার থেকে আবার z স্কয়ার মাইনাস x স্কয়ারকে কমন নেওয়া যায়, তখন আমাদের থাকবে হচ্ছে z স্কয়ার মাইনাস x স্কয়ার আর y স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, এইগুলো এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেই অনুসারে সবগুলো লিখে ফেলবো, y প্লাস z y মাইনাস z, z প্লাস x z মাইনাস x, y মাইনাস x y প্লাস x। তাহলে এখানে আমাদের মাইনাসগুলোকে আমরা একপাশে লিখব আর প্লাসগুলোকে একপাশে লিখব। তো এখানে মাইনাস আছে কি কি, y মাইনাস z, z মাইনাস s, y মাইনাস x আছে, এটাকে আমরা x মাইনাস y লিখব, সেই জন্য একটা মাইনাস কমন নেব, তাহলে x মাইনাস y হবে। তারপরে y মাইনাস z, z মাইনাস x লিখে ফেললাম, আর প্লাসগুলো তো সব প্লাস অবস্থায় আছে, x প্লাস y, y প্লাস z, z মাইনাস x। অর্থাৎ আমাদের আলটিমেট উত্তর হবে মাইনাস x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, x প্লাস y, y প্লাস z, z মাইনাস x। এরপরে আসি বাংলায়। বাংলায় প্রথম প্রশ্ন ছিল বাক্যের এককে কি বলে? শব্দ। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয়? এটা হবে নাম পুরুষ। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? এটা উক্তি। এক কথায় প্রকাশ করুন অভ্রান্ত জ্ঞান, এটা হবে প্রমা। বঙ্গভাষা কবিতাটির প্রথম শিরোনাম কি ছিল? কবি মাতৃভাষা। এরপরে ছিল মেঘনাদবধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? 9টি। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, পেতপুরী, সংস্ক্রিয়া। সন্ধি বিচ্ছেদ কোন? মৃদঙ্গ, মিত যোগ অঙ্গ। পত্রের মূল বিষয়কে পত্রের কি বলা হয়? পত্র গর্ভ বা গর্ভাংশ। একটা সম্পূর্ণ মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 5টা। বন্দনা, গ্রন্থ উৎপত্তির কারণ, দেবখণ্ড, নরখণ্ড, ফলশ্রুতি। নিচের উক্তির পরের অংশটি লিখুন। বরর পিরিতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন ছিল বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর কোড কত তারিখে চালু হয়? কিউআরের পূর্ণরূপ কি? এটা 1 জুলাই 2026 থেকে চালু হয়। কিউআরের পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স। জাতীয় বাজেট 2026-27 ঘাটতি পরিমাণ কত এবং জিডিপি সেটা কত শতাংশ? ঘাটতি হচ্ছে কোনো জায়গায় দেওয়া আছে 2.43 লক্ষ কোটি টাকা, কোনো আছে 2.51 লক্ষ কোটি টাকা।
যেটা ঘাটতি বাজেট জিডিপি 3.6%। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? বর্তমান প্রধান কে? এটা প্রতিষ্ঠিত হয় 23শে ডিসেম্বর 1913 সালে। প্রধান হচ্ছে কেভিন ওয়ার্শ। এরপরে বলছে দ্য ইম্পসিবল ট্রিনিটি তত্ত্বটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তত্ত্বটির প্রবক্তা কারা? তো যিনি প্রশ্ন করছেন উনি অবশ্যই ফ্রাস্ট্রেটেড ছিলেন বা হতাশ ছিলেন, বা উনি কখনো মানে ভালো কিছু করতে পারেনি, যে কারণে অফিস সহায়ক পদে 40 মার্কের পরীক্ষায় এই ধরনের ইকোনমিক্সের তাত্ত্বিক বিষয় পরীক্ষায় দিয়েছেন। যে অ্যাকচুয়ালি মানে নেশাগ্রস্ত অবস্থায় প্রশ্ন করেছেন আর কি। তো এখানে ইম্পসিবল ট্রিনিটি এইটা অর্থটা হচ্ছে যে একটা দেশ যদি মনে করে যে তার বিনিময় হার ঠিক রাখবে, তাহলে স্বাধীন মুদ্রানীতি যদি ঠিক রাখতে চায় আর ক্যাপিটাল ফ্লোটা যদি অবাধ চলাচল করাতে চায়, তিনটা একসাথে হবে না। আপনি যে কোনো তিনটার মধ্যে দুইটাকে বেছে নিতে হবে। যেমন ধরেন আপনি যদি বিনিময় হার ঠিক রাখতে চান, মুদ্রানীতি ঠিক রাখতে চান, তাহলে আপনার ক্যাপিটাল ফ্লো কমে যাবে। আবার ক্যাপিটাল ফ্লো আর মুদ্রানীতি ঠিক রাখতে চাইলে বিনিময় হারের সমস্যা হবে। তো এরকমই তিনটার মধ্যে আপনার যে কোনো দুইটা নেওয়া যাবে। এটা রবার্ট মান্ডেল এবং মার্কাস ফ্লেমিং এই থিওরিটা দিয়েছিলেন। আচ্ছা, এরপরে বলছে বাংলাদেশ গণপরিবহনে কত তারিখে জিপিএস বাধ্যতামূলক করা হয় এবং কতটি বাস নিয়ে পিঙ্ক বাস সার্ভিস চালু হয়? এটা 2026 সালের 1 আগস্টে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে, আর 14টা বাস নিয়ে পিঙ্ক বাস যাত্রা শুরু করেছে। তো এই ছিল প্রশ্নের সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।